আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ। আজকের ক্লাসে তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং একটু পরেই আমরা কিন্তু ডিটেলস ক্লাসে চলে যাব। তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও যাতে করে তারাও ক্লাসে আসতে পারে। তো তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে একটা কোর্স আমি নেই যাতে করে তোমরা পৌরনীতির বিষয়ের যে এমসিকিউতে সমস্যা আছে সেই সমস্যা যাতে তোমাদের সমাধান হয় এবং সেই লক্ষ্যেই আমি তোমাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আজকের ক্লাস নিচ্ছি এবং অদূর ভবিষ্যতে আমি তোমাদের এই কোর্সটা কন্টিনিউ করব যদি তোমাদের উপস্থিতি সন্তোষজনক থাকে। হ্যাঁ, তোমাদের অনেকেই যুক্ত হয়েছে, তোমাদের সবাইকে আজকের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং তোমরা জানো যে পৌরনীতি এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কাজে আসে। তো ওইটাকে মাথায় রেখেই হচ্ছে এখানে দেওয়া আছে এইচএসসি 24, 25 এবং 26 ব্যাচ এবং এর পাশাপাশি অ্যাডভান্স অ্যাডমিশন শিক্ষার্থী যারা অর্থাৎ যারা অ্যাডমিশন পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত এখন থেকেই করতে চাও তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তোমাদের অনেকেই ক্লাসে যুক্ত হয়েছে, তোমাদের সবাইকে স্বাগতম। ওকে, তোমরা যারা যুক্ত হয়েছে তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধু বান্ধবীরা আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। ঠিক আছে, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি মেহুয়া মাহমুদা যুক্ত হয়েছেন, প্রমিতা বণিক মৌ যুক্ত হয়েছেন এবং রাবিয়া তিশা, এর পাশাপাশি সাকিব, মাজেদুল ইসলাম সাজেদ এবং পাহমিদ আলম, নিদিকা নিশা যুক্ত হয়েছেন। আরও যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম এবং আমি কথা বেশি বলবো না এবং তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে স্টাডি রিলেটেড বা এই আজকের বিষয়বস্তু রিলেটেড ছাড়া অন্য কোনো বিষয়ে তোমরা কমেন্টস করবে না, বিশেষ করে একজন আরেকজনের প্রশ্নের উত্তরে গিয়ে কমেন্টস করবে না। এটা খুবই বাজে একটা ব্যাপার, কারণ আমরা আমাদের পড়ালেখা পেজকে এমনভাবে শুরু থেকেই চালিয়ে আসতেছি যেখানে হচ্ছে আমরা উল্টাপাল্টা কোনো কিছুকে আসলে তেমন একটা বরদাস্ত করি না। তোমরা যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছে তোমরা ভালো কিছু নিয়েই ক্লাসটা শেষ করবে সেই আশা রাখছি। আমরা তাহলে ডিটেলস ক্লাসে চলে যাই। তোমরা যতক্ষণ ক্লাসে থাকবে ততক্ষণ যাতে তোমাদের টাইমলাইনে আজকের ক্লাসটি থাকে সেজন্য তোমরা লাইভ চলাকালীন সময়ের জন্য নিজেদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে রাখো, পরে তোমরা ডিলিট করে দিতে পারো। ঠিক আছে, তো আমরা চলে যাই তাহলে ক্লাসে। আজকের ক্লাসের বিষয় যেহেতু আমি বলছিলাম যে তোমাদের এমসিকিউ পড়াবো অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এখানে মাল্টিপল কোয়েশ্চেন থাকবে এবং অপশন থাকবে, তোমরা সেখান থেকে উত্তর করার চেষ্টা করবে। আমি এইগুলোকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো সুশাসন এই ধারণাটা কারা তৈরি করেছে, যে সুশাসনের মূলনীতির কথা বলছে এখানে, যে কোনটা হলে আসলে সেটাকে আমরা সুশাসন বলতে পারি বা মূলনীতি কি। ঠিক আছে, সুশাসন এটা শাসনের সাথে একটা সুপ্রত্যয় যুক্ত করেছে অর্থাৎ সুশাসন। এটা শাসনের ইংরেজি হচ্ছে গভর্নেন্স, তাই না? হ্যাঁ, ইংরেজি কি গভর্নেন্স। এই গভর্নেন্স শব্দটিও আসছে মূলত হচ্ছে কোবারনাও থেকে, একটা গ্রিক শব্দ। হ্যাঁ, গ্রিক শব্দ কোবারনাও থেকেই মূলত হচ্ছে গভর্নেন্স শব্দটি আসছে। দেখো, কোবারনাও এই শব্দ থেকেই মূলত হচ্ছে যে গভর্নেন্স শব্দটি আসছে, যার অর্থ কোবারনাওয়ের অর্থ হচ্ছে জাহাজ পরিচালনা করা, আর গভর্নেন্সের অর্থও কিন্তু পরিচালনা করা বা শাসন করা। তো সুশাসন অর্থ এটা বোঝাচ্ছে যে মূলত শাসকের সাথে শাসিত জনগণের যে সম্পর্ক সেটা ভালো অর্থে বোঝানোর জন্য সুশাসন প্রত্যয়টি বা শব্দটি ব্যবহার করা হচ্ছে। বর্তমান বিশ্ব ব্যাংকই মূলত এই ধারণার স্রষ্টা এবং এটার মূলনীতি কি সে বিষয়ে যদি আমি তোমাদের বলি যে এটার মূলনীতির উত্তর হচ্ছে জবাবদিহিতা। তোমরা অনেকে হয়তো উত্তর করেছো ইতিমধ্যে, জবাবদিহিতা থাকলে সেটাকে আমরা বলি সুশাসন। ঠিক আছে, এরপরেরটাতে চলে যায়, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী সাল আসলে কখন। যে এখানে একটু তোমাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। বাংলাদেশ জাতীয় সংসদ এটা আমাদের দেশের যে সরকারের যে তিনটি বিভাগ আছে, দেখো সরকারের তিনটি বিভাগ যথাক্রমে আইন, শাসন এবং বিচার। এই আইন, শাসন এবং বিচার বিভাগ, এই তিনটি বিভাগের মধ্যে যেটা আমরা আইন বিভাগ বলি সেই আইন বিভাগের নাম বা যেটাকে আমরা আইনসভাও বলি, সেই আইনসভার নামই আমাদের দেশে
আইনসভার নামই হচ্ছে আমাদের দেশের সংসদ, ঠিক আছে। তো আমাদের দেশের জাতীয় সংসদ নির্বাচন প্রথমবারের মতো এই সংসদ নির্বাচন হয়েছিল 1900 কত সালে, 1973 সালের 7ই মার্চ। কতই মার্চ? 1973 সালের 7ই মার্চ, ঠিক আছে। এই 7ই মার্চের ঠিক এক মাস পরে অর্থাৎ 7ই এপ্রিল 1973 সালে বাংলাদেশের সংসদের যাত্রা শুরু হয়। হ্যাঁ, কত সালে? 1973 সালের 7ই এপ্রিল বাংলাদেশের সংসদের যাত্রা শুরু হয়। তো সেই হিসেবে সুবর্ণ জয়ন্তী হচ্ছে 50 বছরকে বোঝায়। কত বছরকে বোঝায়? 50 বছরকে বোঝায়। তাহলে ঠিক 50 বছর বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর অর্থাৎ 73 থেকে 50 বছর হইলে সেটা কত সাল হয়? 2023 সাল হয়, ঠিক আছে। তোমরা অনেকেই কমেন্টস করতেছো, তোমাদের কমেন্টসকে আমি সবসময় এপ্রিসিয়েট করি। তোমরা তোমাদের জানাশোনা যেটুকু আছে সেটুকু তোমরা অবশ্যই নিজেদের মতো করে কমেন্টস করবা। ইতিমধ্যে অনেকেই হয়তো বা সঠিক উত্তর দিয়েছো, তোমরা একটু প্রশ্নের উত্তরটা একটু দেওয়ার চেষ্টা করবে। আমি চেষ্টা করবো তোমাদের মধ্য থেকে কয়েকটা প্রশ্নের উত্তর দেখার জন্য যারা সঠিক উত্তর দিয়েছো। তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলেই তোমাদের আজকের ক্লাসটা তোমাদের জন্য সেটা লাভবান হবে। অন্যথায় সময় নষ্ট করা ছাড়া আসলে কিছু না। তোমরা তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবা, ইনফরমেশন যেগুলো দিচ্ছি সেই ইনফরমেশনগুলো মনে রাখার চেষ্টা করবা। এবার আসি বাংলাদেশের সংবিধানের সংশোধন আইন, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ। মানে কোন সংবিধান সংশোধন আইন? আমাদের দেশের যে সংবিধান তোমরা সবাই হয়তো জানো যে আমাদের দেশের সংবিধান মোটামুটিভাবে এই পর্যন্ত কয়বার সংশোধন হয়েছে? তোমাদের একটু উত্তর আমি চাই। এই পর্যন্ত বাংলাদেশের সংবিধান প্রায় 17 বার সংশোধন হয়েছে। কতবার? 17 বার। সর্বশেষ 17তম সংশোধনী যেটা, অর্থাৎ 17তম সংশোধনী তোমরা দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, লেখাগুলো তো দেখতে পাচ্ছ, তাই না? 17 বার সংশোধন হয়েছে। 17তম সংশোধনী হয়েছে হচ্ছে 2018 সালে, ঠিক আছে। 2000 কত সালে? 18 সালে। সেই 2018 সালে সংশোধিত সেই সংশোধনী বাংলাদেশ তাহলে সর্বমোট 17 বার সংশোধন হয়েছে। এবং মোটামুটি কোন সংবিধান সংশোধন, সেখান থেকে একটা সংশোধনী ছিল এরকম যে বাংলাদেশের হাইকোর্টকে বিকেন্দ্রীকরণ করে টোটাল 60টি বেঞ্চ, অর্থাৎ 60টি বেঞ্চ করা হয়েছিল। হ্যাঁ, বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এরকম 60টি বেঞ্চ করা হয়েছিল, যেটা মূলত করা হয়েছিল এরশাদের আমলে। হ্যাঁ, এরশাদের আমলে। তোমরা হয়তো জানো যে সেই সংশোধনীটা আসলে কোনটা, সেটা এখানে আছে। উত্তর হচ্ছে 8ম সংশোধনীতে সেটা করা হয়েছিল, সংবিধানের 8ম সংশোধনী। যদিও বা তোমাদের কাছে মনে হতে পারে প্রশ্নটা খুবই জটিল বা কঠিন, কিন্তু মনে রাখবে এটা হচ্ছে এই প্রশ্নটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছিল। তো তোমরা মাথায় রাখবে সবসময় যে পৌরনীতিতে সিলেবাসের বাইরের থেকে প্রশ্ন আসে না, সেটা মনে করার কোনো কারণ নেই। আপাতত এগুলো যেগুলো তোমাদেরকে উদাহরণ দিচ্ছি বা পড়াচ্ছি সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা বেশিরভাগ প্রশ্নগুলোই, ঠিক আছে। আমরা পরে আজকে যেহেতু আমি তোমাদের সিরিজ ক্লাস নেওয়া শুরু করেছি, আজকের পরে আরো ক্লাস হবে, তখন থেকে আমরা হচ্ছে তোমাদের পৌরনীতিতে অধ্যায় ভিত্তিক আমি তোমাদের এমসিকিউ সলভ করাবো। আজকে ওভারঅল পৌরনীতি বিষয়ের উপরেই ক্লাস নিচ্ছি, ঠিক আছে। এরপর বাংলাদেশ জাতীয় সংসদের অর্থ বিল উত্থাপন করেন কে? তোমরা জানো যে আমাদের দেশের জাতীয় সংসদ যেটা, সেই সংসদের অর্থ সংক্রান্ত দায়িত্ব কিন্তু অর্থ মন্ত্রণালয়ে, তাই না? হ্যাঁ, অর্থ মন্ত্রণালয়ের। অর্থ মন্ত্রণালয়ের প্রধান কে? যে অর্থ মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে যে অর্থমন্ত্রী, ঠিক আছে। তো তাহলে আমরা অর্থ বিল উত্থাপন করেন কে? কমেন্টস করে তোমরা জানাতে পারো যে অর্থমন্ত্রী হচ্ছে মূলত অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে তিনি সংসদের মধ্যে বিল উত্থাপন করেন, ঠিক আছে। উত্তর তোমরা সঠিক উত্তর হয়তো ইতিমধ্যেই পেয়ে গেছো, ঠিক আছে। এরপরে আসি, এরপরে এমসিকিউ আমি তোমাদেরকে ডিরেক্ট বলি যে বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? আশা করি তোমরা এটা অনেকেই উত্তর দিতে পারবে। নাম্বারটা উল্লেখ করবা, তাতে করে বুঝতে সুবিধা হবে। যেমন 5 নম্বর প্রশ্নের কত নম্বর উত্তর। এখানে যেমন ধরো প্রধানমন্ত্রী সংসদের নেতা, কিন্তু তিনি সংসদের আহ্বান মানে সংসদের কি করেন না, যে সংসদের অধিবেশন আহ্বান করেন না। স্পিকার তিনি হচ্ছে তোমার সংসদ পরিচালনা করেন, চিফ হুইপ তারা মূলত দায়িত্বে থাকেন। কিন্তু সংসদ আহ্বান করেন কে? যে রাষ্ট্রপতি। কে সংসদ আহ্বান করেন? রাষ্ট্রপতি, ঠিক আছে। রাষ্ট্রপতি মূলত সংসদ আহ্বান করেন। এর আগের প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে নিধিকা নিশিয়া এবং সাকিব হাসান, এবং এর বাইরে অনেকেই সঠিক উত্তর দিয়েছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। তো ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে তোমাদেরই লাভ হবে।
এরপরে আমি তোমাদেরকে একটু বিজ্ঞাপন দিতে চাই, সেটা হচ্ছে চলমান কোর্সগুলোর মধ্যে সবচেয়ে আকাঙ্ক্ষিত কোর্স হচ্ছে গোল্ডেন ব্যাচ এবং র্যাপিড ব্যাচ। যেটা র্যাপিড ব্যাচ হচ্ছে পরীক্ষার্থীদের জন্য, 25 ব্যাচের জন্য গোল্ডেন ব্যাচ। তোমরা চাইলে ভর্তি হতে পারো, অনেক স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। আমি এটা নিয়ে কথা বেশি না বলি, তোমাদের পড়াতে আসছি পড়াই। তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে তোমার বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে চিন্তা তারপরে হচ্ছে তোমার বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। আমাদের সংবিধান যেগুলো আছে, সংবিধানের কয়টি অনুচ্ছেদ আছে বলতো? বাংলাদেশের সংবিধানের টোটাল কয়টি অনুচ্ছেদ আছে? কে বলতে পারবা দেখি, যে একটু বলতো দেখি বাংলাদেশের টোটাল সংবিধানের কয়টি অনুচ্ছেদ আছে? বাংলাদেশের সংবিধানের মোট 153টি অনুচ্ছেদ আছে, ঠিক আছে। এবং সেই অনুচ্ছেদগুলোর মধ্যে একটি হচ্ছে যে চিন্তা এবং বিবেকের স্বাধীনতা প্রদান করা হয়েছে। সঠিক উত্তর তোমরা অনেকেই হয়তো বা দিয়েছো ইতিমধ্যে। আমি আশা করছি যে তোমরা সঠিক উত্তর পারো এবং সেই হিসেবে তোমরা অনেকেই উত্তর করেছো। সংবিধানের 39-এর ক মানে 39-এর ক 1, আবার 2 হইলেও কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে 39-এর 1-এ যে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই চিন্তা করার অধিকার এবং এই স্বাধীনতা সংবিধান আমাদেরকে দিয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের কয়টি অনুচ্ছেদ আছে? একটা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে সংবিধান আছে সেখানে মৌলিক অধিকারের কথা বলা আছে, তাই না? সংবিধান হচ্ছে মৌলিক অধিকারের রক্ষক। এখানে আরেকটা বিষয়ে তোমাদেরকে আমি একটু আলোকপাত করি, সেটা হচ্ছে মৌলিক অধিকারকে ইংরেজিতে বলা হয় বেসিক রাইটস। কি বলা হয়? বেসিক রাইটস বলা হয়, অর্থাৎ মৌলিক অধিকার, ঠিক আছে। এই বেসিক রাইটস, আর একটা হচ্ছে তোমার হিউম্যান রাইটস, এটা হচ্ছে মানবাধিকার, হ্যাঁ, হিউম্যান রাইটস। এই যে বেসিক রাইটস, এটা দেশভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। এটা যেই যার দেশের মতো করে নিজ দেশের জন্য এই রাইটস বা অধিকারগুলো তৈরি করে। আর মানবাধিকার তৈরি করেছে সম্পূর্ণ ইউএন, ইউনাইটেড নেশন বা জাতিসংঘ। তো বেসিক রাইটস বা যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের বিষয়ে সংবিধানে লেখা থাকে, প্রত্যেক দেশের সংবিধানে মৌলিক অধিকারের বিষয়ে লেখা থাকে। আর হিউম্যান রাইটসের বিষয়ে লেখা আছে হচ্ছে ইউনাইটেড নেশন বা যেটাকে আমরা জাতিসংঘ বলি, ইউডিএইচআর, অর্থাৎ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের মধ্যে 30টি মানবাধিকারের কথা বলা থাকলেও আমাদের দেশের সংবিধানের মধ্যে বেসিক রাইটস বা যেটাকে আমরা মৌলিক অধিকার বলছি, সেই অধিকার আছে হচ্ছে 22টি। কয়টি? 22টি। সংবিধানের অনুচ্ছেদ যেগুলো আছে সেখানে 26 থেকে 47-এর ক, এই অনুচ্ছেদগুলো হচ্ছে বাংলাদেশের মৌলিক অধিকার, অর্থাৎ বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার। তাহলে সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদ থেকে 47-এর ক পর্যন্ত টোটাল 22টি অধিকার বাংলাদেশের মৌলিক, অর্থাৎ সাধারণ জনগণের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পেয়েছে, ঠিক আছে। তাহলে বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের বিষয়ে কত নম্বর অনুচ্ছেদে আছে আবার লিখে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের অনেকে হয়তো ছোট লেখা থেকে বুঝতে পারতেছো না, 26 থেকে 47-এর ক পর্যন্ত যে অনুচ্ছেদগুলো আছে সেগুলো হচ্ছে মৌলিক অধিকারের অনুচ্ছেদ। আশা করছি তোমরা এই প্রশ্নটা আশা করি ওভারঅল বুঝতে পেরেছো। তাহলে মৌলিক অধিকার আর মানবাধিকার কিন্তু এক জিনিস নয়। মৌলিক অধিকার দেয় রাষ্ট্র আর মানবাধিকার দেয় জাতিসংঘ। তোমরা একটু লাইভটা শেয়ার করবো, আমি তোমাদের কাছ থেকে সেটা আশা করছি। তোমরা অন্তত ক্লাস চলাকালীন তোমাদের নিজেদের টাইমলাইনে রাখো, অন্তত তোমরা পাবলিকলি শেয়ার না করো, অন্তত তোমাদের টাইমলাইনে সেটা প্রাইভেট করে তোমরা শেয়ার করতে পারো, ঠিক আছে। তাতে করে তোমাদের টাইমলাইনে থাকবে, পরবর্তীতে তোমাদের পরীক্ষার আগে হইলেও একবার চোখ বলে নিতে। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কত সালে হয়? ওকে, এটা অনেকেই পারবা। বাংলাদেশের সংবিধানের সংশোধনের বিষয়ে অলরেডি আমি বললাম যে এই পর্যন্ত 17 বার সংশোধনী হয়েছে এবং সর্বশেষ হয়েছে 2018 সালে। তো এখানে সালের কথা উল্লেখ করছে আর কি, প্রথম সংশোধনী কত সালে হয়েছে। তোমাদের অনেকে হয়তো বা উত্তর পারবে, অলরেডি তোমাদের এর আগের প্রশ্নের উত্তর দিয়েছে মোহাম্মদ ফয়সাল এবং রিঙ্কি এবং হচ্ছে নিজুম, অনেকেই উত্তর দিয়েছো, সঠিক উত্তর দিয়েছো। তোমাদের মধ্য থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সুমন ইসলাম যুক্ত হয়েছেন, বললো যে কত অধ্যায়? এটা অধ্যায় নয়, ওভারঅল বই থেকেই আমি তোমাদেরকে প্রশ্ন করতেছি। তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, সংবিধান থেকে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে সংবিধানের এই অধ্যায় থেকে। এটা তোমাদের হচ্ছে দ্বিতীয় পত্রের, সংবিধানের অধ্যায়টা কত পত্রের? দ্বিতীয় পত্রের যে তোমাদের চতুর্থ অধ্যায়। কত অধ্যায়? চতুর্থ অধ্যায়। মনে রাখবা, সংবিধানের প্রশ্ন বা সংবিধানের অধ্যায় হচ্ছে এটা, দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, ঠিক আছে। উত্তর আমরা পেয়ে গেছি অলরেডি, অনেকেই উত্তর করেছে 1973 সাল। কারণ হচ্ছে বাংলাদেশের যে গণপরিষদ সেটা 1972 সালের
72 সালে গঠিত হয়েছে, কিন্তু সংসদ গঠিত হয়েছে 1973 সালে। একমাত্র সংসদের কাছে অর্থাৎ হচ্ছে আইনসভার কাছে যে সংবিধান সংশোধনের অধিকার আছে। সংবিধান সংশোধন কারা করতে পারে? যে আইনসভা বা জাতীয় সংসদের মধ্যেই সংবিধান সংশোধন করার ক্ষমতা বা ইখতিয়ার আছে। ওকে, এরপরের প্রশ্নে যাই, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনী দিয়ে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? আচ্ছা, কততম সংশোধনীতে? এই যে কততম সংশোধনীতে, এটা তোমরা হয়তো অনেকেই পারবে, কারণ হচ্ছে এটা খুব রিসেন্টলি এই সংশোধনীটা হয়েছে, তোমাদের অনেকে হয়তো বা পারবে। তোমরা একটু কমেন্টস করো, আমি আশা করছি যে তোমরা সবাই এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিতে পারবে। তোমরা একটু কমেন্টস করে জানাতে পারো যে এটা কততম সংশোধনীতে। অলরেডি একজন উত্তর দিয়েছে, 8 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছে, এখনো 9 নম্বর প্রশ্নের উত্তরে আমরা চলে গেছিলাম। ঠিক আছে, গোলা দেখা যাচ্ছে, গোলা দেখা যাচ্ছে না? তুমি একটু ল্যান্ডস্কেপ মোডে দেখো, তাহলে তোমাদের কাছে স্পষ্ট দেখা যাবে। ঠিক আছে, গোলা দেখা যাচ্ছে, এটা নিয়ে এত কথা বলার দরকার নাই। গোলা দেখা যাচ্ছে, এটা তোমার ইন্টারনেট কানেকশনের সমস্যা। ঠিক আছে, তুমি এত বেশি এটা নিয়ে কমেন্টস করার দরকার নাই, আমি তোমার লেখা দেখছি। ঠিক আছে, ওকে, এখানে যেটা বলছি সেটা হচ্ছে তোমার কততম সংশোধনী, সেটা তোমরা হয়তো অনেকেই জানো যে বাংলাদেশে এই পর্যন্ত 17বার সংশোধনী হয়েছে, এবং 15তম সংশোধনী কত সালে হয়েছে কে বলতে পারো দেখি? 15তম সংশোধনী কত সালে হয়েছে? ঠিক আছে, প্লাবন বললো যে অনেকদিন পরে সে আমার ক্লাস করতেছে। প্লাবন হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার্থী, তার মানে সেও এই ক্লাসটা করতেছে, তার মানে তোমাদের ইন্টারমিডিয়েট এবং এডমিশন। প্লাবন, তুমি নিজেই বলো যে আসলে পৌরনীতি থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, তুমি তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েছো, তো তুমি বলো যে আসলে পৌরনীতি থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে কিনা। যদি তোমার ওই অপিনিয়নটা যদি বাকিরাও অন্তত শুনে উপকৃত হয় আর কি। ঠিক আছে, 9 নম্বরে বলেছে 15তম, কত সালে হয়েছে এটা? 2010 সালে একজন উত্তর দিয়েছে, বাট হচ্ছে উত্তরটা ভুল হয়েছে, 2010 সাল নয়, 2010 সাল নয়, সংশোধনীটা হয়েছে 2011 সালে। 15তম যে সংশোধনী, এই যে দেখো 15তম সংশোধনীটা হয়েছে 2011 সালে আওয়ামী লীগ সরকারের আমলে। ঠিক আছে, তো 2011 সালে। ঠিক আছে, ওকে, ওমর ফারুক সৌরভ বলেছে এই ফার্স্ট টাইম সে আমার ক্লাস করতেছে। ও নাইস, হ্যাঁ, তুমি তাহলে একটা ক্লাস শেয়ার করে দাও, শেয়ার করে দাও, কেমন? তুমি প্রথম করতেছো, শেয়ার করো, ভালো লাগতেছে শেয়ার করো, সবই শেয়ার করো। ঠিক আছে, ওকে, এখন যেটা নিয়ে কথা বলবো, এরপরের প্রশ্নে আমরা চলে যাই। এরপরের প্রশ্ন হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য যে ন্যায়পালের উপস্থিতি, ন্যায়পাল। আচ্ছা, ন্যায়পালের বিষয়ে একটু কথা বলি। বাংলাদেশের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ন্যায়পাল, যে বাংলাদেশের সংবিধানের ন্যায়পালের পদটা সৃষ্টি করা হয়েছে। ন্যায়পাল সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? 77 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। কত নম্বর? 77 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সংবিধানে বলা আছে যে বাংলাদেশে একজন ন্যায়ানক ব্যক্তি থাকবে, যিনি হচ্ছে জনকল্যাণের কাজ করবে। 77 নম্বর অনুচ্ছেদে কি? একজন ন্যায়ানক ব্যক্তি থাকবে যাকে ন্যায়পাল বলা হবে, এবং তিনি কিসের কাজ করবে? জনকল্যাণের জন্য কাজ করবে, জনগণের জন্য যেটা কল্যাণকর সেই কাজটা করবে। ঠিক আছে, মনে থাকে না কেন? মনে থাকে না, তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো না, অথবা তুমি সেগুলোকে প্র্যাকটিস করো না। ঠিক আছে, তোমরা অনেকে হয়তো অলরেডি উত্তর দিয়েছো, 10 নম্বরে অনেকে উত্তর দিয়েছো। 10 নম্বরে সি, মানে সি বলেছে। প্রমিতা প্রথম উত্তর দিয়েছে, তার উত্তর সঠিক হয়েছে। ওকে, জনকল্যাণমূলক কাজ করার জন্যই ন্যায়পালের পদ সৃষ্টি করা হয়েছে সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদে। এটা 4র্থ অধ্যায়ের মধ্যে তোমাদের আছে, অর্থাৎ পৌরনীতি 2য় পত্রের 4র্থ অধ্যায়ে। ঠিক আছে, ওকে, এরপরে আমরা যাই আরেকটা প্রশ্নে যাই, সেটা হচ্ছে কিরকম? বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত 50টি আসন নির্ধারণ করে কোন ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়? অর্থাৎ নির্ধারণের কোন ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়? এখানে মোটামুটিভাবে যে আনুপাতিক হারে, এটা দেখো, আনুপাতিক হারে, যে আমরা জানি যে সংসদের মধ্যে টোটাল সদস্য সংখ্যা মানে প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে 300 জন, আর সংরক্ষিত মহিলা আসন হচ্ছে 50 জন। হ্যাঁ, টোটাল 350 জন। এবং বাংলাদেশের যে সংশোধনী হয়েছে, তোমরা জানো যে পঞ্চদশ সংশোধনী, যেটা একটু আগেই বললাম, 15তম সংশোধনী সংবিধানের কত সালে হয়েছে? যে 2011 সালে। 2000 কত সালে? 11 সালে। এই 11 সালের মধ্যে যে 45টি আসন যেখানে ছিল, সেই 45টি আসনের সাথে 5টি আসন যুক্ত করে মোট 50টি আসন করা হয়েছে। তাহলে এটা করা হয়েছে মূলত আনুপাতিক প্রতিনিধিত্বমূলক, অর্থাৎ মহিলাদের উপস্থিতি এটা জানান দেওয়ার জন্য বা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ সরকার এই কাজটা করেছেন। মূলত কিসের জন্য? যে মোটামুটিভাবে যে নারীদের উপস্থিতি আনুপাতিক হারে বাড়ানোর জন্য। ঠিক আছে, এরপরের প্রশ্নে যাই আমরা, সেটা হচ্ছে কি? যে পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মৌলিক অধিকারের সংরক্ষক কে? কে আসলে বাংলাদেশের মৌলিক অধিকারের
রক্ষা করে বা বাংলাদেশের মৌলিক অধিকারগুলোকে রক্ষা করে? তোমরা অনেকে হয়তো বা পারবে। এটা খুবই মানে সিম্পল একটা প্রশ্ন, একটু যদি মাথা খাটাও তাহলে উত্তর করতে পারবে। তোমাদের অনেকেই লাইভে যুক্ত আছো, তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম। ঠিক আছে, তোমরা যারা যেখান থেকে ক্লাস দেখছো তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা, অলরেডি অনেকে উত্তর দিয়েছে। আইন মন্ত্রণালয় 11 নম্বর। আচ্ছা, 11 নম্বরের উত্তর তো তোমরা অনেকেই দিয়েছো। নিজুম সঠিক উত্তর দিয়েছে, তৌফিকা মিম সঠিক উত্তর দিয়েছে, ফয়সাল সঠিক উত্তর দিয়েছে। 12 নম্বরের উত্তরে আমরা ফয়সাল 12 নম্বরের উত্তর দিয়েছে, বাট হচ্ছে ভুল উত্তর দিয়েছে। আচ্ছা, ভুল উত্তর না সঠিক উত্তর সেটা আমরা দেখতে পারবো। তোমরা যারা অলরেডি উত্তর দিয়েছো তোমরা একটু খেয়াল করো যে বাংলাদেশের মৌলিক অধিকারগুলো রক্ষা করে সুপ্রিম কোর্ট। এবার আসি, সুপ্রিম কোর্ট কি? বাংলাদেশের যে বিচার বিভাগ আছে, হ্যাঁ, সরকারের যে 3টি বিভাগ, সেখানে যে বিচার বিভাগ আছে সেই বিচার বিভাগকে বলা হয় যে সুপ্রিম কোর্ট। কি কোর্ট বলা হয়? সুপ্রিম কোর্ট বলা হয়, মনে থাকবে, সুপ্রিম কোর্ট বলা হয়। এই সুপ্রিম কোর্টের আবার 2টি বিভাগ আছে, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে কি আপিল বিভাগ। ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্টের আবার কয়টি বিভাগ? 2টি বিভাগ, একটা হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে কি আপিল বিভাগ। এখন কথা হচ্ছে, সাধারণ মানুষেরা যখন তাদের মৌলিক অধিকার বঞ্চিত হয় তখন সুপ্রিম কোর্ট আদেশ দেয় মানুষের অধিকার রক্ষা করার জন্য। এই কারণে যে মানুষের মৌলিক অধিকারের সংরক্ষক হিসেবে সুপ্রিম কোর্টকে ধরা হয়। ঠিক আছে, এরপরের প্রশ্নে আমরা যাই, সেটা হচ্ছে নিচের কোনটি 72 সালে প্রণীত বাংলাদেশের প্রথম সংবিধানের মূলনীতি নয়? আমরা জানি যে বাংলাদেশের সংবিধানের যে 72 সালের যে সংবিধান, সেই সংবিধানের টোটাল কয়টি মূলনীতি আছে? যে 4টি মূলনীতি আছে। কয়টি? 4টি মূলনীতি, হ্যাঁ, যেগুলো দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। তাহলে বাংলাদেশের সংবিধানে কয়টি মূলনীতির কথা বলা আছে? যে 4টি মূলনীতির কথা বলা আছে। আবার বলছি, কয়টি মূলনীতির কথা বলা আছে? 4টি। এক হচ্ছে কি জাতীয়তাবাদ, অলরেডি এখানে আছে জাতীয়তাবাদ, এরপরে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তো মাঝখানে যেটা মানে এটা হচ্ছে, এটা ভুল উত্তর। উত্তর দেখো ভুল উত্তর। কেন? কারণ হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ হচ্ছে এটা সংবিধানের 9ম অনুচ্ছেদ। কত নম্বর অনুচ্ছেদ? এটা হচ্ছে সংবিধানের 9ম অনুচ্ছেদ, মনে রাখবা। জাতীয়তাবাদ বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ উল্লেখ আছে? 9ম অনুচ্ছেদে। সাম্যবাদ যেটা লিখেছে এটা হচ্ছে সমাজতন্ত্র, মনে রাখবা। সাম্যবাদ যেটা লিখেছে এটা কি? সমাজতন্ত্র। এটা সংবিধানের 10ম অনুচ্ছেদ, মানে 10 নম্বর অনুচ্ছেদ। ঠিক আছে, আর বাকিগুলো গণতন্ত্র, এটা 11। আর এরপরে যেটা আছে 11, হ্যাঁ, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি যে দ্বাদশ বা 12তম অনুচ্ছেদ। তো আমরা মোটামুটিভাবে বলতে পারলাম যে কি বাংলাদেশের 4টি মূলনীতি আছে। এক হচ্ছে জাতীয়তাবাদ, 2 সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। যদি সাম্যবাদ দেয় সেটা, তাহলে সেটা ভুল হবে। ঠিক আছে, ওকে। এবার যাই পরবর্তী প্রশ্নে যাই, সেটা হচ্ছে বাংলাদেশে প্রদত্ত বীরত্বের খেতাবসমূহের মধ্যে মর্যাদার ক্রম অনুসারে তৃতীয় খেতাব কোনটি? তোমরা পড়ছো না, বীরশ্রেষ্ঠদের বিষয়ে পড়ছো, বীর বিক্রমদের বিষয়ে পড়ছো। হ্যাঁ, অনেকে ধৈর্য রাখতে পারতেছে না, এরাই জীবনে কখনো সফল হইতে পারবে না। যেমন ধরো প্রথমে 130 জনের প্লাস স্টুডেন্ট ছিল, এরপরে আস্তে 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 কমতেছে। কেন? কারণ হচ্ছে ধৈর্য ধরে রাখতে পারতেছি না। হোয়াই? কেন? কারণ হচ্ছে কি আমরা 2 মিনিটের 3 মিনিটের টিকটক দেখি, ভিডিও দেখি। হ্যাঁ, টিকটক তো 1 মিনিটের হয় মনে হয় খুব সম্ভবত। তো 3 মিনিটের ভিডিও দেখি। 3 মিনিটের মধ্যে একটা মেয়ে, সে তোমার মায়ের পেট থেকে জন্ম নিল, এরপরে বড় হয়ে উঠলো, সে আবার মানে ভিডিওতে দেখাচ্ছে সে বিয়ে করলো, বিয়ে করে আবার বাচ্চা পয়দা করলো, এরপরে সে মৃত্যুবরণ করলো। 3 মিনিটের ভিতরে যদি একটা জীবনচক্র দেখা যায়, তাহলে যে এত মিনিট ধরে ক্লাস করব কেন? হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান জেনারেশনের চিন্তা ভাবনা। তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরলে আশা করি ভালো কিছু করতে পারবে। ওকে, তো এখানে দেখো বাংলাদেশের প্রদত্ত বীরত্বের খেতাব সময়ের মাঝে মর্যাদার ক্রম অনুসারে যদি আমরা বলি যে বীরশ্রেষ্ঠ প্রথম, এটা হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, অর্থাৎ ক্রম অনুসারে তৃতীয় খেতাব কোনটা? এটা 1 নম্বর গেল বীরশ্রেষ্ঠ। এরপরে হচ্ছে কোনটা? যে তোমার বীর উত্তম। ঠিক আছে, এরপরে 2 নম্বর। তাহলে আবার 3 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে, আমরা জানি যে বীর প্রতীক যেটা আছে সেটা কিন্তু একটু তুলনামূলকভাবে পরে। বীর উত্তম হচ্ছে 3 নম্বরে, এটা হচ্ছে 4 নম্বরে। ঠিক আছে, ওকে, আমরা তাহলে উত্তর পেয়ে গেলাম। আমাদের বীরশ্রেষ্ঠ আছে কয়জন? বীরশ্রেষ্ঠ আছে তোমরা কি জানো যে কয়জন বীরশ্রেষ্ঠ আছে? বাচ্চা পয়দা করলো, কথাটা সেই ছিল। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওভারঅল অধ্যায় ভিত্তিক না, হ্যাঁ ওভারঅল, এটা কোন অধ্যায় না, অধ্যায় না, ওভারঅল ক্লাস নিচ্ছে আমি তোমাদের পরবর্তী ক্লাস থেকে ইনশাল্লাহ অধ্যায় ভিত্তিক। ঠিক আছে স্যার। সাদিয়া ইসলাম প্রিয়া বলো যে ইউনিভার্সিটির মুক্তিযুদ্ধ কোটা আছে। হ্যাঁ সাদিয়া, যদি তোমার মুক্তিযুদ্ধ কোটা থাকে তাহলে তুমি ছক্কা মেরে দিছো। ঠিক আছে, মুক্তিযুদ্ধ কোটা আছে, সুতরাং তুমি প্রস্তুতি নিতে পারো ভালোভাবে। মোটামুটি পাস করলেই তুমি সাবজেক্ট পাবে। ঠিক আছে,
ওকে, অনেকেই কমেন্টস করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং তোমরা পারলে যদি নিজেদের টাইমলাইনে শেয়ার করো তাহলে তাতে করে তোমাদের বন্ধু বান্ধবীরা একটু উপকৃত হবে আর কি, ঠিক আছে? ওকে ওকে ওকে, কমেন্টস দেখতেছি তোমাদের। এখন ক্লাস কেমন লাগতেছে, কন্টিনিউ করবো কিনা তোমাদের বলো। অলরেডি 14টা এমসিকিউ আমরা পড়েছি, বাট 14টা মানে 14টি যে এমসিকিউ আমি তোমাদেরকে পড়িয়েছি সেই 14টি এমসিকিউর মধ্যে কিন্তু অনেক অনেক তত্ত্ব আমি তোমাদেরকে বলেছি। তোমরা যদি সেগুলো পারো তাহলে তোমাদের জন্য আরও অনেক ইন্টারেস্টিং ক্লাস আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। অলরেডি অনেকে উত্তর করেছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগছে, ভালো। ওকে ওকে, এরপরে তাহলে আমরা একটু যাই পরবর্তী প্রশ্নের মধ্যে। সেটা হচ্ছে রাষ্ট্রের বৃত্তি সম্মতি শক্তি নয়, উক্তিটি কার? এটা একটু খুবই আনকমন প্রশ্ন তোমাদের জন্য, যদিও বা রাষ্ট্র সম্পর্কিত, পরিণতিতেই আছে এই প্রশ্নের উত্তর। করেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ওকে, কন্টিনিউ করেন স্যার। ওকে, ক্লাস করান। ওকে, প্রতিবন্ধীদের কি কোটা আছে সাব্বির? হ্যাঁ অবশ্যই আছে। তুমি যদি প্রতিবন্ধী কোটার সার্টিফিকেট যদি তোমার থাকে তাহলে তুমিও প্রতিবন্ধী কোটা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। ওকে, টি.এইচ. গ্রিন, উত্তর হচ্ছে টি.এইচ. গ্রিন, কারণ প্লেটো, হবস এবং লর্ড ব্রাইস এরা কেউই কিন্তু এই ধরনের কোনো উক্তি দেয় না। রাষ্ট্রের বৃত্তি সম্মতি শক্তি নয়, উক্তিটি এটা গেল। এরপরে যায় দ্য স্পিরিট অফ লস, অনেকেই পারার কথা। তোমরা জানো যে মন্টেস্কু, হবস, প্লেটো, হল্যান্ড এদের কথা পরিণতিতে অনেক অনেকবার আছে, ঠিক আছে? প্রতিদিন ক্লাস করলে ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রতিদিন তো সম্ভব না তোমাদের জন্য, আমি শুক্রবার আর সোমবার, হ্যাঁ এমনিতে তো মঙ্গলবার আমার ক্লাস আছে, লাইভ ক্লাস ফ্রিতে। তোমাদের যে লাইভ ক্লাসগুলো শিডিউল পড়ালেখা থেকে দেওয়া হয়েছে সেটা অধ্যায়ভিত্তিক নেওয়া হবে নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ। আজকে আমি এগুলো শেষ করে তারপর অধ্যায়ভিত্তিকে চলে যাব। স্পিরিট অফ লস গ্রন্থের রচয়িতা কে? তোমরা অনেকে হয়তো বা উত্তর করতে পেরেছো, উত্তর অলরেডি করে ফেলেছো। প্লেটো বলেছে অনেকে 16 নম্বর প্রশ্নের উত্তরে, বাট উত্তর ভুল, প্লেটো হবে না। অনেকেই উত্তর দিয়েছে, সঠিক উত্তর মন্টেস্কু বলেছে, মন্টেস্কু। হ্যাঁ মন্টেস্কু, উত্তর হচ্ছে কি মন্টেস্কু। এরপরে আমরা আবার একটু কোর্সের বিজ্ঞাপন, সেটা হচ্ছে এই কোর্সগুলো আমাদের চলমান আছে, প্রায় 5টা কোর্স: গোল্ডেন বেস, ইকোনমিক্স 0 to হিউরি বেস, র্যাপিড বেস, এক্সাম বেস এবং ইকোনমিক্স T20 বেস। প্রত্যেকটা বেস সম্পর্কে আমাদের পেজে তোমরা ডিটেলস পেয়ে যাবা। ভর্তি হওয়ার থাকলে তোমরা ভর্তি হতে পারো, সেই বেসগুলোতে তোমরা একদম ডিটেলসে প্রতিটি বিষয়ে জানতে পারবে, ঠিক আছে? আমি রাষ্ট্র উক্তিটি কার? এখানে তোমরা ষোড়শ লুইয়ের নাম শুনেছো কিন্তু চতুর্দশ লুইয়ের নাম শোনো না, আজকে একটু তোমাদেরকে শোনাই দিলাম, ঠিক আছে? তো এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার আমি রাষ্ট্র, অর্থাৎ তিনি মূলত মানে রাজতান্ত্রিক শাসন ক্ষমতায় ছিলেন। তো তিনি মনে করতেন যে রাজাই হচ্ছে রাষ্ট্র, অর্থাৎ তিনি রাষ্ট্র, এটা মানে রাজতান্ত্রিক শাসন ক্ষমতার ক্ষেত্রে লুইরা নিজেদের অধিকার আদায়ের জন্য কি করেছেন, যে মূলত কাজ করেছেন। আচ্ছা ওকে, এবার যাই পরবর্তী প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে কি সরকারি চাকরি লাভের সুযোগের অধিকার কোন ধরনের অধিকারের মধ্যে পড়ে? এখন এই প্রশ্নটা তোমাদের জন্য ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ঠিক আছে? এই প্রশ্নটা তোমাদের জন্য ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ তোমরা অনেকেই এই বিষয়ে হয়তো বা জানো না, ঠিক আছে? এটা কোন ধরনের অধিকার? এটা কি সাংস্কৃতিক, মৌলিক, সামাজিক নাকি অর্থনৈতিক অধিকার? এটা কোন ধরনের অধিকার, ঠিক আছে? 17 নম্বরে অলরেডি তোমরা উত্তর করেছো, অনেকেই সঠিক উত্তর হয়েছে, অনেকের ভুল উত্তর হয়েছে। ইতিহাসে পড়েছে লুইয়ের কথা, সঞ্জিত শাস, ওকে, রুবেইয়া তিশা ইতিহাসে পড়েছে। ওকে, যাই হোক, এখানে তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। অনেক কিছু পারিনি স্যার, অনেক কিছুই পারিনি স্যার। ওকে, অনেক কিছু না পারলে সমস্যা নাই, যা পারতেছো তা শিখো, আর যা পারতেছো না তার সম্পর্কে আইডিয়া নিয়ে নাও, ঠিক আছে? 18তে 2 বলেছে, উত্তর হচ্ছে সঠিক। কারণ আমরা মৌলিক অধিকারের বিষয়ে বললাম না যে 26 থেকে সংবিধানের 47-এর ক পর্যন্ত এইখানে প্রায় 22টি যে অধিকার কথা বলা আছে, কয়টি? যে 22টি মৌলিক অধিকারের ধারার কথা বলা আছে। সেখানে একটি হচ্ছে যে চাকরিতে প্রবেশ বা চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সমান সুযোগ, ঠিক আছে? তাহলে সংবিধানের প্রত্যেকটা ধারা, এই আমাদের অনুচ্ছেদগুলো অনেক সময় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে আসে। হোয়াট দ্য হেল ইজ দিস? এই মুর্শেদ, মুর্শেদ, এই মুর্শেদ, ওকে তোমরা একটু লাইভে থাকো, টেকনিক্যাল সমস্যা, এটা বোর্ডটা রিস্টার্ট দিচ্ছে, অনেকক্ষণ ধরে আসলে ক্লাস চলতেছে, প্রায় সেই 6টা থেকে অদ্যাবধি। তো এটাও তো যন্ত্র, তাই না? এটা বন্ধ হয়ে গেছে কেন? না আমি বলতেছি যে বন্ধ হয়ে গেছে কেন হুট করে? ওকে দেখো, তাহলে 19 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। আবার আসছে, রিস্টার্ট হয়ে আবার আসছে, হয়তো বা ওনার একটু বন্ধ হইতে মন চাইছে আর কি। তো যেটা বলবো সেটা হচ্ছে কি, যে এই যে 19 নম্বর প্রশ্নটা বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রীর দলের নাম উত্তর সহ চলে আসছে।
সেটা হচ্ছে কি উত্তর সহ চলে আসছে, এখানে উত্তর সহ চলে আসছে, সেটা হচ্ছে কনজারভেটিভ পার্টির কথা বলেছে। দেখো তোমরা ব্রিটিশ যে রাষ্ট্র সেটাকে আমরা ইংরেজিতে বলি ইউকে, ইউনাইটেড কিংডম, আরও যদি আমরা বলি যে সেটাকে ইংল্যান্ডও বলে অনেকে। তো এখানে ইংল্যান্ড বলো বা ইউকে বলো ব্রিটিশ বলো, সেখানে মানে সেই রাষ্ট্রটা হচ্ছে দুই রাষ্ট্রের, মানে দুইটি রাজনৈতিক দলের, কয়টি? দুইটি রাজনৈতিক দল, মানে দ্বিদল ব্যবস্থা। দুইটি রাজনৈতিক দল যেখানে থাকে সেটাকে আমরা বলি কি? রাজনৈতিক দল যেখানে থাকে, অথবা সেটাকে আমরা কি বলবো? দ্বিদল, দ্বিদল ব্যবস্থার রাষ্ট্র। তাহলে ইউকেতে দল ব্যবস্থা আছে কয়টা? দুইটা, অর্থাৎ সেখানে একটা হচ্ছে লেবার পার্টি আর এটা হচ্ছে কনজারভেটিভ পার্টি। বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ঋষি সুনাক। কি? ঋষি, রি লেখার তো বলে গেলাম মনে হয়, হ্যাঁ ঋষি সুনাক যিনি আছেন তিনি হচ্ছে বর্তমান ইউকে এর কি প্রধানমন্ত্রী, মনে থাকবে। তো ইউকে এর প্রধানমন্ত্রী, তিনি একজন কনজারভেটিভ পার্টি নেতা। তো ইউকেতে তাহলে রাজনৈতিক দল কয়টা? দুইটা, দ্বিদল ব্যবস্থার রাষ্ট্র। আচ্ছা তোমরা বলো তো বাংলাদেশ কয় দল ব্যবস্থার রাষ্ট্র? হ্যাঁ, বাংলাদেশে কয়টি রাজনৈতিক দল আছে বা কয় দল ব্যবস্থার রাষ্ট্র? ঠিক আছে, পাস মার্ক কত? সাদিয়া ইসলাম প্রিয়া বিশ্ববিদ্যালয়ে পাস মার্ক 48, হ্যাঁ, এর প্লাস পাইতে হবে তোমাকে, তবেই তোমাকে ধরা হবে। এবং আলাদা আলাদা পাস আছে, সেখানে স্পেসিফিকভাবে বলা যায়। 18 নম্বর হয়ে গেছে, 18 নম্বরটা হয়ে গেছে। তো 18 নম্বর যেটা ছিল সেটা হয়ে গেছে। ওকে, 18 নম্বরটা দেখি তাহলে একটু আবার। 18 নম্বর কি সমস্যা? সরকারি চাকরি লাভের, এটা যে মৌলিক হয়ে গেছে। তো 18 নম্বরটা হয়ে গেছে, এটা আমরা এর আগে আলোচনা করছিলাম। এরপরে 19 নম্বরটা আমরা আলোচনা করছি, এই যে মাত্র বললাম যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নামও বললাম, ব্রিটিশদের যে রাজনৈতিক দলের ব্যবস্থা সেটাও বললাম, এবং ব্রিটিশদের যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি তার নামও বললাম, কোন দলে আছেন সেটাও বলে দিলাম। ওকে, এরপরে যায় নিম্নের কোন দেশটির সংবিধান অসংকলিত। এখানে একটা কথা বলে রাখি যে শব্দগত কারণে অনেক স্টুডেন্টরা প্রশ্ন বোঝে না যে অসংকলিত বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে অলিখিত। হ্যাঁ, সংবিধান লিপিবদ্ধকরণের উপর ভিত্তি করে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে লিখিত সংবিধান আর এটা হচ্ছে কি অলিখিত সংবিধান। তো লিখিত সংবিধান যেটা আছে সেটাকে বলে যে সংকলিত, এটাকে কি বলে? সংকলিত। আর যেটা অলিখিত আছে সেটাকে বলে যে অসংকলিত। ঠিক আছে, তাহলে আমাদের দেশের সংবিধান তো সংকলিত সংবিধান, তাই না? লিখিত সংবিধান। তো অলিখিত সংবিধান কোনটার? সেটা হচ্ছে ভারতেও লিখিত সংবিধান আছে। ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধানের রাষ্ট্র, মানে সবচেয়ে বড় সংবিধানের রাষ্ট্র। তাহলে কাদের সবচেয়ে বড় সংবিধান আছে? ভারতের। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট সংবিধান আছে। আর নেপালের ক্ষেত্রে তোমরা জানো যে নেপালে অনেক রাজতন্ত্র খুব সম্ভবত। আর এখানে দেখো যে তোমার অলিখিত সংবিধান হচ্ছে মূলত যুক্তরাজ্যের। কোন রাষ্ট্রের? যুক্তরাজ্যের। কারণ তোমরা অনেকেই জানো যে যুক্তরাজ্য বা ইউকেতে, ইংল্যান্ডে রাজা বা রানীর কথাই হচ্ছে সেই দেশের সংবিধান। রাজা বা রানীর কথাই হচ্ছে কি সে দেশের সংবিধান। এরপরের আলোচনায় যায় সেটা হচ্ছে কি ব্ল্যাক লাইভস ম্যাটার, অর্থাৎ কালোদের জীবনের ব্যাপার। এটা কি সম্পর্কিত আন্দোলন বা কি? এটা কি আন্দোলন নাকি হচ্ছে তোমার এটা কি স্যাটেলাইট, এটা কি গ্রহাণুপুঞ্জ নাকি এটা সংগঠন? তোমরা বলো তো এটা কত নম্বর? এটা হচ্ছে 21 নম্বরের প্রশ্ন। কত নম্বর প্রশ্ন? 21 নম্বরের প্রশ্ন। আশা করছি তোমরা অনেকেই উত্তর করতে পারবে। হ্যাঁ, অলরেডি উত্তর করা শুরু হয়েছে। হ্যাঁ, উত্তর করা শুরু হয়েছে। তোমরা আবার ভুল উত্তর দিয়ে কেটে দিচ্ছ। আচ্ছা, 21 নম্বরে বলেছে একটি আন্দোলন, সাদমান সাকিব। উত্তর সঠিক হয়েছে। এটা মূলত কালোদের আন্দোলন। তোমরা লাইভটা একটু শেয়ার করো প্লিজ, তোমরা লাইভটা একটু শেয়ার করো যাতে করে হচ্ছে বাকিরাও ক্লাসটা করতে পারে। এখানে ব্ল্যাক লাইভস ম্যাটার মানে কালোদের জীবন সংক্রান্ত বিষয় নিয়ে এই আন্দোলনটা, এটা একটি আন্দোলন এবং এটা হচ্ছে মূলত রেসিজম, এন্টি রেসিজম। রেসিজম পড়ছো না তোমরা? রেসিজম যেটাকে বা আরেকটা সমার্থক শব্দ আছে অ্যাপার্টাইড বলা হয়, অর্থাৎ বর্ণ বৈষম্য বা বর্ণ বিদ্বেষ। বর্ণ বৈষম্য বা বর্ণ বিদ্বেষ, এই যে বর্ণ বৈষম্য বা বর্ণ বিদ্বেষ, এটাকে কেন্দ্র করে এই বর্ণ বিদ্বেষী আন্দোলনের বিপরীতে যে আন্দোলন দাঁড় করানো হয়েছিল সেটা হচ্ছে ব্ল্যাক লাইভস ম্যাটার। অর্থাৎ এটা বর্ণ বিদ্বেষী আন্দোলনের বিপরীত আন্দোলন, অর্থাৎ বর্ণ বিদ্বেষী আন্দোলন যেটা, সেটাকে মানে বর্ণ বিদ্বেষকে সমাজ থেকে বিতাড়িত করার জন্য এই আন্দোলনটা সূচনা করা হয়েছে। এটা কালোরাই শুরু করেছে। ঠিক আছে, জি নেলসন ম্যান্ডেলা করছিলেন। ওকে, ভেরি গুড আলিনা তানজিম, তোমার এটা অনেক তোমার তথ্যবহুল মানে তোমার তথ্য দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এরপরে যাই আমরা
পরবর্তী প্রশ্নের মধ্যে জাতি হলো জাতীয়তাবোধের উজ্জীবিত মানে উজ্জীবিত অথবা স্বাধীনতাকামী হয়ে উঠেছে। এটা আচ্ছা প্রশ্নটা ভুল, প্রশ্নটা ভুল, এটার টাইপিং মিস্টেক হয়েছে, এটা আমরা স্কিপ করে চলে যাই। এরপরে যেটা আছে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত, উক্তিটি কার? এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ম্যান ইজ বর্ন ফ্রি। ম্যান ইজ কি? ম্যান ইজ বর্ন ফ্রি, অর্থাৎ মানুষ জন্মগতভাবে স্বাধীন, অর্থাৎ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে। এভরিওয়্যার ইজ ইন চেইন, এভরিওয়্যার, এই যে এভরিওয়্যার হি ইজ ইন চেইন, অর্থাৎ মানুষ জন্মগ্রহণ করে স্বাধীনভাবে কিন্তু সে সর্বত্রই শৃঙ্খলিত বা শৃঙ্খলার বন্দিতে, মানে শৃঙ্খলার বন্ধনে আবদ্ধ বা বন্দী। আচ্ছা তোমরা এই 23 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলো তো? 23 নম্বরের ক বলেছে অনেকে আব্রাহাম লিঙ্কন, না, আব্রাহাম লিঙ্কন বলেছে গণতন্ত্রের সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞা দিয়েছে, ঠিক আছে? আব্রাহাম লিঙ্কন জনপ্রিয় সংজ্ঞা দিয়েছে। দেখো আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটাও বলি যে তিনি গণতন্ত্রের সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞা দিয়েছেন তোমার ডেমোক্রেসি অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অর্থাৎ জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন ক্ষমতাকে তিনি গণতন্ত্র বলেছেন। জন লক বলেছেন যে যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা নাই। লক কি বলেছে? লক বলেছে যে যেখানে আইন নাই, যেখানে কি নাই, যেখানে আইন নাই সেখানে কি নাই, সেখানে স্বাধীনতা নাই। বুঝতে পারছো? যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা নাই। এটা হচ্ছে কার কথা? এটা হচ্ছে জন লকের কথা, রুশোর কথা, হবসের কথা। এখানে হবস ওনার সংজ্ঞা হয় না, এটা কারণ হচ্ছে এই ধরনের কথা তিনি বলেনই নাই। তো রুশো যে কথা বলেছেন সেটা হচ্ছে কি, যেখানে যে তোমার মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত বা সর্বত্র সে কি, যে নিয়মের বন্ধনে আবদ্ধ। এরপরের প্রশ্নে যাই আমরা, সেটা হচ্ছে কি যে পরবর্তীতে জুডিশিয়াল প্রেসিডেন্ট কি, এটি কি, এটি সম্পর্কে তোমাদের অনেকেরই ধারণা থাকার কথা। হ্যাঁ, তোমরা বিচারপতিরা অনেক সময় ইতিহাসে রুশো বলেছেন। আচ্ছা, যা রুশো হবে। ওকে রুশো, ভেরি গুড, উত্তর যারা দিয়েছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ওকে, তো এই জুডিশিয়াল প্রেসিডেন্ট যেটা, এটার কি আসলে? প্রেসিডেন্ট যেটা, এটা হচ্ছে মূলত বিচারপতি দ্বারা সৃষ্ট আইন, বিচারপতি দ্বারা বা বিচারপতিদের দ্বারা সৃষ্ট আইন, ঠিক আছে? তো বিচারপতিরা যে আইন বা যে ধরনের নিয়মগুলো সৃষ্টি করে সেগুলোকে এটা বলা হয়। ইয়াসমিন নীলা উত্তর দিয়েছে যে 23 নম্বরের ঘ, এটা উত্তর তুমি অলরেডি রসুর বিষয়ে আমি বললাম। এরপর এমসিকিউতে যাই, আইনের প্রয়োগ কোন বিভাগের দায়িত্ব? আমরা সবাই হয়তো জানি যে সরকারের যে 3টি বিভাগ আছে, এটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এবং আরেকটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তো এটা বিচার বিভাগকেই বলা হয়, যে সুপ্রিম কোর্ট কিন্তু বিচার বিভাগকেই ধরা হয়। সুপ্রিম কোর্টের আবার 2টি বিভাগ আছে, যে একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা কি হাইকোর্ট বিভাগ, ঠিক আছে? একটু আগেই তোমাদেরকে সেই বিষয়ে আমি বলেছিলাম। আইনের প্রয়োগ করে, আইন তৈরি করে এরা আইন তৈরি করে, আইন বিভাগ আইন তৈরি করে, বিচার বিভাগ আইনের অনুযায়ী বিচার করে, শাসন বিভাগ কি করে? শাসন বিভাগ আইন প্রয়োগ করে। মনে রাখবা যে আইন বিভাগ যে আইনগুলো তৈরি করে সেগুলো শাসন বিভাগ প্রয়োগ করে, বিচার বিভাগ সেই আইন অনুযায়ী বিচার করে, ঠিক আছে? তো এর বাইরেও কিন্তু বিচার বিভাগ অনেকগুলো আইনের চর্চা করে থাকে। 25 নম্বরের অনেকের উত্তর হয়েছে, অনেকের উত্তর হয়নি। 25 নম্বর অনেকের উত্তর হয়েছে, অনেকের উত্তর হয়নি। আইন তৈরি করে আইন বিভাগ, আর আইন অনুযায়ী যে আইনের প্রয়োগ করে হচ্ছে শাসন বিভাগ, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আর বেশি তোমাদের সময় নষ্ট করব না, আর অল্প সময় তোমাদের থেকে নিব এবং হচ্ছে বাকি বিষয়গুলো আমি তোমাদেরকে পড়াই ফেলবো, যেগুলো তোমাদের দরকার আছে। আমরা তোমাদের জনককে, তোমরা অনেকেই হয়তো বা জানো যে এটা খুবই সিম্পল একটা উত্তর। আমরা তোমাদের জনককে, উত্তর সম্পর্কে তোমাদের আইডিয়া থাকার কথা, ম্যাক্স ওয়েবার, কারণ তিনি ক্ষমতা নিয়ে বা ক্ষমতা কাঠামো নিয়ে অনেক আলোচনা করেছেন। ম্যাক্স ওয়েবার, হ্যাঁ, ম্যাক্স ওয়েবার, এটা সম্পর্কে তোমরা অনেকেই হয়তো বা জানো ইতিমধ্যে। এরপরে যেটা আছে, বাংলাদেশের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? আসলে আমাদের দেশে যে যদি রাষ্ট্রপতি না থাকেন তাহলে কে আসলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? যদি রাষ্ট্রপতি না থাকেন তাহলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? অলরেডি তোমরা অনেকে উত্তর করা শুরু করে দিয়েছো। 27 নম্বর প্রশ্নের উত্তর কি হবে একটু জানিয়ে দাও, এবং নিজেদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে রাখো, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করে রাখো। আমি তোমাদের মাত্র 38 মিনিটে 27টি প্রশ্ন পড়িয়েছি, কিন্তু আমি জানি যে এখানে অসংখ্য প্রশ্নের উত্তর তোমরা অলরেডি জেনে গেছো, ঠিক আছে? 27 নম্বরের বলেছে উপরাষ্ট্রপতি, কারণ আমাদের দেশে উপরাষ্ট্রপতি আছে কেউ? একটু বলো তো দেখি, উপরাষ্ট্রপতি কি আছে?
উপরাষ্ট্রপতি নাই। চিফ হুইপ তিনি সংসদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। স্পিকার সংসদ পরিচালনা করেন। প্রধানমন্ত্রী তিনি সংসদের নেতা। আচ্ছা, তাহলে সংসদ পরিচালনা করেন হিসেবে স্পিকারের একটা অধিকার আছে। তো স্পিকারই মূলত হচ্ছে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কি করেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। মনে রাখবা এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই উপরাষ্ট্রপতি উত্তর দিয়েছো, ভুল। এই ধরনের উত্তর তোমরা দিবা না, কারণ হচ্ছে এই ধরনের উত্তরে ভুল মানে নাম্বার আসবে না, ঠিক আছে? ভুল উত্তর করিও না। ভুল উত্তর করলে যেটা হবে সেটা হচ্ছে নাম্বার কাটা যাবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা ভুল উত্তর দিলে কিন্তু মাইনাস মার্ক আসবে, ঠিক আছে? অলরেডি আমাদের গোল্ডেন র্যাপিড বেসের স্টুডেন্টের ক্লাস শেষ হয়েছে, এরা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছে। 27টি এমসিকিউ আমি অলরেডি পড়িয়ে ফেলেছি তোমাদের। এরপরের প্রশ্নে যাই, যে প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা বিজ্ঞাপন, সেটা হচ্ছে 25 বেস এবং 24 বেসের জন্য রিপিট বেস এবং গোল্ডেন বেস দুইটা বেসে আমাদের চলমান আছে। তোমরা যারা ভর্তি হতে চাও পেজে মেসেজ দিতে পারো এবং এখানে ফি সহ উল্লেখ করা আছে। এরপরের প্রশ্নে চলে যাই, আমরা পৃথিবীর প্রথম সংসদীয় গণতন্ত্রের দেশ কোনটি? একটু কমেন্টস করো যে যেমন পৃথিবীর প্রথম সংসদীয় গণতন্ত্র কোথায়। আচ্ছা, সংসদীয় গণতন্ত্র মানে কি? সংসদীয় গণতন্ত্র মানে হচ্ছে যেই সরকার ব্যবস্থায় যে সংসদ বা কি আইনসভা দ্বারা রাষ্ট্র পরিচালিত হলে, সংসদ বা কি আইনসভা দ্বারা রাষ্ট্র পরিচালিত হলে সেই ধরনের রাষ্ট্রকে বলে যে সংসদীয় রাষ্ট্র বা সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্র, ঠিক আছে? তো এই ধরনের গণতন্ত্র, প্রথম সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা বা সংসদীয় গণতন্ত্রের ধারা শুরু করেছিল ইংল্যান্ড থেকে, ব্রিটেনে, ঠিক আছে? সেখানে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন রাজা, কিন্তু সরকারের দায়িত্ব পালন করেন যে সংসদ অর্থাৎ আইনসভা, ঠিক আছে? তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো অলরেডি। 28 নম্বরে ব্রিটেন বলেছো অনেকে আবার ভুল উত্তর দিয়েছো। তোমরা যারা ভুল উত্তর দিয়েছো তোমরা মনে রাখবা যে পৃথিবীতে প্রথম সংসদীয় গণতন্ত্রের দেশ হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে সেটা হচ্ছে ব্রিটেন। এবং বলা হয়ে থাকে বর্তমান বিশ্বে যে মানে আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে কোনটা, যে তোমার ব্রিটেন বা হচ্ছে ইংল্যান্ড। এর পরবর্তী পেজে যায় আমরা, সেটা হচ্ছে কি বাংলাদেশের আইনের প্রধানতম উৎস কোনটি? বাংলাদেশের যে আইন তৈরি হয় সে আইনগুলো প্রধানতম উৎস কি? বাংলাদেশের আইনের প্রধানতম উৎস কি? তোমরাই বলো, আমি বলবো না। বাংলাদেশের আইনের প্রধানতম উৎস কি? তোমরাই বলো, আমি বলবো না, ঠিক আছে? দ্রুত বলো, ঠিক আছে? অনেকের ভুল উত্তর হচ্ছে, তোমরা ভুল উত্তর দিচ্ছ, প্রায় ভুল উত্তর দিচ্ছ, কারণ জানো না, ভুল উত্তর দিবে, জানতে হবে, ঠিক আছে? না জানলে ভুল উত্তর হবে, ঠিক আছে? ওকে, উমর ফারুক সৌরভ উত্তর দিয়েছেন 29-এর ক, সংবিধান। আচ্ছা, সংবিধান, ওকে, সংবিধান অনেকে উত্তর দিয়েছে। তার মানে তোমরা বুঝে গিয়েছো যে সংবিধানই হচ্ছে আইনের প্রধান উৎস। এবং সংবিধান সম্পর্কে এরিস্টটল একটা কথা বলেছেন, সেটা হচ্ছে সংবিধান হচ্ছে যে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং রাষ্ট্রই নিজের জন্য সংবিধানকে নিজেই বেছে নিয়েছেন, অর্থাৎ যে আইনগুলো রাষ্ট্র নিজের জন্য নিজেই বেছে নিয়েছেন। সংবিধান উত্তর। এরপরের প্রশ্নে চলে যাই আমরা, সেটা হচ্ছে সম্পত্তি অধিকার কোন ধরনের অধিকার? সম্পত্তির অধিকার এটা আমার কোন ধরনের অধিকার বলো তো? সম্পত্তির অধিকার যেটা, সেটা আমার কোন ধরনের অধিকার বলো তো? সম্পত্তির অধিকার কোন ধরনের অধিকার? এটা কি অর্থনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, নাকি সামাজিক বা সাংবিধানিক অধিকার? কোন ধরনের অধিকার? আচ্ছা, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। সামিহা এর আগের উত্তরটা দিয়েছে, অবন্তী, মাহিমা, এরা সবাই, ইমরান, সবাই সঠিক উত্তর দিয়েছে। ওয়াহেব সায়েদ। আচ্ছা, 29-এর পরে আমরা 30টা এমসিকিউতে চলে আসলাম। 30টাতে আমি অনেকগুলো তোমাদের ডিটেলস বলেছি। সম্পত্তি লাভের অধিকারের বিষয়ে 30-এ বলেছে যে সামাজিক অধিকার। জাহিদ বলল যে ক, অর্থনৈতিক অধিকার। কেন অর্থনৈতিক অধিকার হবে? মাহুয়া বলেছে যে সামাজিক অধিকার। সাকিব বলেছে যে সামাজিক অধিকার। উত্তর কি তাহলে? উত্তর হচ্ছে সাংবিধানিক অধিকার। যে সম্পত্তি লাভ, দেখো সম্পত্তির বিষয়ে দেখো, সম্পত্তি লাভের অধিকারটা কেন আসলে আমার সাংবিধানিক অধিকার? সংবিধানের মধ্যে যে মালিকানার নীতি, দেখো মালিকানার নীতির কথা বলা আছে। কিসের কথা? মালিকানার নীতির কথা বলা আছে। সেখানে ব্যক্তিগত সম্পদ অর্জনের জন্য একটা নীতি রাখা হয়েছে। এক হচ্ছে ব্যক্তিগত মালিকানা, তাহলে ব্যক্তিগত মালিকানা, আর একটা হচ্ছে সমবায় মালিকানা। এরপরে কি? সমবায়। ব্যক্তিগত মালিকানা মানে হচ্ছে তুমি যত সম্পদের মালিক হও না কেন সেই সম্পদ তুমি নিজেই ভোগ করবে। আরেকটা হচ্ছে সমবায়, তোমরা দলগতভাবে যদি কোনো সম্পদ ক্রয় করো তাহলে সেটা সমবায় মালিকানার মধ্যে যাবে। আর রাষ্ট্র যা সম্পদের মালিক হবে, সব সম্পদের মালিক হবে জনগণ,
তবে রাষ্ট্রীয় মালিকানায় সেই সম্পদ থাকবে। তাহলে সম্পত্তি লাভের যে অধিকার সেটা এক ধরনের সাংবিধানিক অধিকার। সংবিধানের মধ্যে ব্যক্তিগত সম্পদ লাভের একটা সুযোগ দেওয়া হয়েছে এবং সম্পত্তি সবারই মানে বুক করার অধিকার আছে। তাহলে ব্যক্তিগত সম্পত্তি লাভের অধিকার এটা সাংবিধানিক অধিকার, সংবিধানের মধ্যে উল্লেখ আছে। রিট শব্দের অর্থ কি? আমরা অনেক সময় পত্রপত্রিকায় শুনি যে তোমার হাইকোর্টে গিয়ে বা হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে রিট করেছে। তো এটা মূলত আমি এটা নিয়ে বেশি কথা বলি সেটা হচ্ছে তোমার বিচারিক আদেশ, অর্থাৎ বিচারপতিরা যে আদেশ দেন সেটাকে ইংরেজিতে রিট বলে। এটা তোমরা মানে ডি ইউনিটের বিশ্ববিদ্যালয়গুলোতে যেই ইউনিটগুলোতে ল আছে, হ্যাঁ, যে ইউনিটগুলোতে কি আছে, ল আছে, সেই ইউনিটগুলোতে এই ধরনের প্রশ্ন পাবে। রিট বা আইনের সাথে সম্পর্কিত বিষয়গুলো তোমরা বেশি পাবে, ঠিক আছে? তো সেই দিক থেকে তোমরা মনে রাখবা রিট শব্দের অর্থ কি বলছি, বিচারিক আদেশ। এটাগুলো কে দেয়? বিচারক যারা আছেন বিচারকরাই দেন, যথাযথ যে কর্তৃপক্ষের মাধ্যমে বিচারকরা দেন। এরপরে আমরা যাই পরবর্তী এমসিকিউতে, ওটাতে আমরা একটু পরবর্তীটাতে যাই। বাংলাদেশে বর্তমানে প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? আচ্ছা, বাংলাদেশে বর্তমানে এটা এই প্রশ্নের মধ্যে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে প্রশাসনিক বিভাগের সংজ্ঞা। আচ্ছা, প্রশাসনিক শব্দটা বাদ দিলে কিন্তু দাঁড়ায় যে বিভাগ, তখন খুব ইজিলি উত্তর করতে পারবে। কিন্তু যখনই বলা হয়েছে প্রশাসনিক বিভাগের কথা, তখন কিন্তু তোমরা অনেকটা ভ্যাবাসাকা খেয়ে গেছো যে ব্যাপার কি, প্রশাসনিক বিভাগ কি আবার, এই জিনিসটা কি। তো এই যে প্রশ্নের মধ্যে যে একটু মারপ্যাচ, এটা কিন্তু পরীক্ষায় থাকে, ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এই জায়গাগুলোতে বিশেষত এই ধরনের প্রশ্ন থাকে, ঠিক আছে? তো এখানে যেটা বলেছে যে 32 নম্বর প্রশ্নের উত্তরে তোমরা একটু যাও, 32 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। বাংলাদেশে বর্তমানে প্রশাসনিক বিভাগ কয়টি? অর্থাৎ মাত্র মানে টোটাল বিভাগ হচ্ছে কয়টি? যে আমাদের দেশের টোটাল বিভাগ হচ্ছে 8টি। তোমরা সবাই হয়তো জানো যে বাংলাদেশের কয়টি বিভাগ আছে? 8টি বিভাগ আছে। ওকে, কয়টি বিভাগ আছে? 8টি বিভাগ আছে। ওকে, এরপরে যাই পরের প্রশ্নে, সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি? আচ্ছা, আমরা একটু আগেই বলেছিলাম যে সংবিধানের বিষয়ে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের, সবচেয়ে কি বড় সংবিধান হচ্ছে ভারতের, আর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে কি যুক্তরাষ্ট্রের। কিন্তু জনসংখ্যার দিক থেকে বর্তমানে সবচেয়ে বড় দেশ হচ্ছে আমরা চীন মনে করি, কিন্তু বর্তমানে জনসংখ্যার দিক থেকে দিন দিন ভারত এগিয়ে যাচ্ছে। কিন্তু চীন একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র, নিজেদেরকে তারা সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচয় দেয়। সুতরাং চীনকে আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলতে পারি না, চীন বাদ। তাহলে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক ধারা ভারতের মধ্যে বিদ্যমান আছে। উত্তর হচ্ছে কি ভারত। উত্তর কি ভারত। উত্তর কি ভারত। এই যে দেখো উত্তর হচ্ছে ভারত। এরপরে যাই, এরপরের প্রশ্নে চলে যাই আমরা। পরবর্তী প্রশ্ন হচ্ছে হ্যারিয়েস ট্রুম্যান কে? এই ব্যক্তি হচ্ছে লিজেন্ডারি পারসন, মনে রাখবা লিজেন্ডারি পারসন। কেন ট্রুম্যানের কথা বলছি, লিজেন্ডারি পারসন বলছি? ট্রুম্যান একজন হচ্ছে ইউএস এর 33তম প্রেসিডেন্ট। কততম? 33তম প্রেসিডেন্ট। কিছু তথ্য দিয়ে রাখি যে ট্রুম্যান যিনি, তিনি হচ্ছে ইউএস এর 33তম প্রেসিডেন্ট। কততম বলছি? 33তম প্রেসিডেন্ট। ট্রুম্যান কি করছে, তাকে কেন আমি লিজেন্ডারি বললাম? কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, হ্যাঁ, যে ফ্রাঙ্কলিনের মৃত্যুর পরে ট্রুম্যান 33তম প্রেসিডেন্ট হয়ে আসছিলেন ইউএসএতে। তিনি যেটা করলেন সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, 45 সালে যখন হচ্ছে জাপান ইউএসএ কে আক্রমণ করলো, জাপান ইউএসএ কে কি করলো? আক্রমণ করলো। পার্ল হারবারে বোমা নিক্ষেপ করেছিল বিমান থেকে। কে? জাপান। এই ট্রুম্যান অর্থাৎ হ্যারিয়েস ট্রুম্যান 33তম প্রেসিডেন্ট, তিনি জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে, এই যে দেখো হিরোশিমা এবং কি নাগাসাকি, এই দুইটা শহরে বোমা নিক্ষেপ করার পারমিশন দিয়েছিলেন। এর আগে বা পরে কেউই আসলে পারমাণবিক বোমা নিক্ষেপ করার জন্য কাউকে পারমিশন দেয়নি। সেই লিজেন্ডারি পারসন যে হচ্ছে হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা নিক্ষেপ করার পারমিশন দিয়েছিলেন, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তোমরা আশা করি উত্তর দিতে পেরেছো, রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি একজন রাজনীতিবিদ, ইউএস এর 33তম প্রেসিডেন্ট, মনে থাকবে। এবং তিনি উন্নয়ন শব্দটি ব্যবহার করেছিলেন, মানে উন্নয়নের ধারণা ব্যাখ্যা করেছিলেন কে? এই ট্রুম্যান।
এই উন্নয়নের ধারণা ব্যাখ্যা করে তিনি পৃথিবীর 2 বিলিয়ন মানুষকে গরিব বানিয়ে ফেলেছিল একদিনের মধ্যে, ঠিক আছে। এরপর বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন, আচ্ছা তোমরা অনেকে এই উত্তর দিতে পারবে। তোমরা জানো যে বাংলাদেশ সরকারের, বাংলাদেশের যে কেন্দ্র এটা এক কেন্দ্রিক, আর বাংলাদেশের মধ্যে রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি শাসিত নয়, কারণ রাষ্ট্রপতি তেমন পাওয়ার নাই। বাংলাদেশ চলে হচ্ছে সংসদ দিয়ে, হ্যাঁ, এরপরে এক কেন্দ্রিক ও সংসদীয়। আচ্ছা গেল এক কেন্দ্রিকও বাংলাদেশ, আর হচ্ছে কি সংসদীয়। এই উত্তর হচ্ছে কোনটা সঠিক, এই দুটা, অর্থাৎ এটা এবং এটা, ক আর গ। উত্তর হচ্ছে ঘ, ঠিক আছে। এক কেন্দ্রিক এবং কি সংসদীয়। আমাদের দেশে কেন্দ্র কয়টা, একটা ঢাকা। আর সংসদীয় সরকার ব্যবস্থা, এবং এখানে প্রধানমন্ত্রী বা সংসদের সদস্যদের হাতেই সব ক্ষমতা ন্যস্ত থাকে, বা সংসদের মাধ্যমে সব বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এরপরে যা নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়, একটু খেয়াল করো যে দাপ্তরিক ভাষা হিসেবে আমরা জানি যে জাতিসংঘের 6টি ভাষা আছে, মনে রাখবা। জাতিসংঘের দাপ্তরিক ভাষা মানে হচ্ছে অফিসিয়াল ভাষা। কয়টি ভাষা আছে, 6টি ভাষা, হ্যাঁ। 6টি ভাষার মধ্যে স্প্যানিশ ভাষা আছে, রুশ ভাষা আছে, হ্যাঁ, আরবি ভাষা আছে, জার্মানি ভাষা আছে। তোমরা বলো তো এখানে 9 কোনটা, 9 হচ্ছে জার্মানি ভাষা। এই জার্মানি ভাষাটা নাই, আরবি, রুশ, স্প্যানিশ এগুলো আছে, হ্যাঁ। তো এই জার্মানি ভাষাটা নাই, তাহলে দাপ্তরিক ভাষা হিসেবে এই ভাষাটা, আরবি ভাষাও কিন্তু জাতিসংঘের একটা দাপ্তরিক ভাষা, ঠিক আছে। পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাই, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতি রয়েছে। অলরেডি তোমাদেরকে আমি সেই বিষয়ে জানিয়েছি যে 4টি মূলনীতি রয়েছে, এবং 4টি মূলনীতি সম্পর্কে বলেছি, সমাজতন্ত্র, যে তোমার জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, এরপরে কি ধর্মনিরপেক্ষতা, ঠিক আছে। এটা 4টি, হ্যাঁ। এরপরে পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা, সেটা হচ্ছে কি যে বাংলাদেশের তথ্য অধিকার আইন কত সালে চালু হয়। এটা তোমরা সবাই পারার কথা, এবং সবাই পারবেও, হ্যাঁ, সবাই পারার কথা, সবাই পারবে। সেটা 2000 কত সালে, 37 নম্বর উত্তর তো অলরেডি আমি দিয়ে ফেলেছি। 38 নম্বরে যেটা, সেটা হচ্ছে কত সালে, 2009 সালে। 2000 কত সালে, 9 সালে। তোমরা জানো যে 2009 সালে বাংলাদেশে তথ্য অধিকার আইন পাস করা হয়, ঠিক আছে। এরপরে 38 নম্বরের পরে হচ্ছে 38 নম্বরের উত্তর দিয়েছেন রাশেদ আক্তার এবং বিতি বিনতে জোহাস এবং মোহাম্মদ মামুনুর হক এবং জাইমা রহমান, এবং হচ্ছে তোমার আমাদের একজন প্রাক্তন ছাত্র আমাদের সাথে যুক্ত হয়েছেন, হাসান, মোহাম্মদ হাসান হাবিব। তোমাকে স্বাগতম হাসান। তুমি এখন কোথায় স্টাডি করছো একটু আমাদেরকে জানাও। তৌফিকা মিম আমাদেরকে উত্তর দিয়েছেন 2009, এবং সামিহা যুক্ত হয়েছেন, সে উত্তর দিয়েছেন 2008। উত্তর দিয়েছেন মাহুয়া, ভুল হয়েছে মাহুয়া, তোমার উত্তর ভুল হয়েছে 4টি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যেটা বলছি সেটা হচ্ছে পরবর্তী এমসিকিউ, যেটা বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারে। আচ্ছা, এখানে বাংলাদেশের যে কে যুদ্ধ ঘোষণা করতে পারে, বাংলাদেশের সংবিধানের মধ্যে রাষ্ট্রপতিকে কয়টি ক্ষমতা দেওয়া হয়েছে, যেমন হচ্ছে অধ্যাদেশ জারি করতে পারেন, কি অধ্যাদেশ জারি করতে পারেন। এরপরে হচ্ছে সংসদের অধিবেশন, হ্যাঁ, সংসদের কি অধিবেশন আহ্বান করতে পারেন বা করেন। এরপরে যেটা আছে তার আরো কিছু আছে, তার মধ্যে হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, জরুরি অবস্থা ঘোষণা করেন, হ্যাঁ। এরপরে তিনি যুদ্ধও ঘোষণা করতে পারেন, যে কোনো দেশের সাথে বাংলাদেশের যুদ্ধ, হ্যাঁ, যুদ্ধ ঘোষণা করতে পারেন। সরি, যুদ্ধ বানান, যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণা, এটাও কে পারেন, রাষ্ট্রপতি পারেন। তাহলে দেখো, অধ্যাদেশকে ইংরেজিতে বলা হয় অর্ডিন্যান্স, এটা মনে রাখবে, এটা প্রায় সময় পরীক্ষা আসে। অর্ডিন্যান্স কি বা কে ঘোষণা করেন, রাষ্ট্রপতি করেন, ঠিক আছে। উত্তর হচ্ছে কি রাষ্ট্রপতি। তাহলে বাংলাদেশের সংবিধানে বলা আছে যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা এবং যুদ্ধ ঘোষণা এবং এগুলো করতে পারেন, ঠিক আছে। কারমাইকেল কলেজ রংপুরে। ওকে, এইচএসসি 25 অ্যাডমিশন কি শর্ট সিলেবাসে অনুযায়ী নেওয়া হবে স্যার, প্লিজ জানান। সাকিব, এটা সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের উপরে, যেহেতু এইচএসসি 25 যারা সরি এটা তোমরা তো 26 না, এইচএসসি 25-এর সম্পূর্ণ শর্ট সিলেবাসের উপর নেওয়া হবে, সুতরাং টেনশন করার কোনো কিছু নেই। শর্ট সিলেবাসের উপরেই পরীক্ষা নেওয়া হবে, তোমাদের ক্লাসও শর্ট সিলেবাসের উপরেই নেওয়া হবে। এরপরে যাই, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাতে বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে, এটাও কিন্তু সংবিধানের প্রশ্ন থেকে, সংবিধান থেকে আসছে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে, 7 নম্বর অনুচ্ছেদে সেটা উল্লেখ আছে, হ্যাঁ। এটা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে, এবং তোমাদের অনেক সময় বোর্ড পরীক্ষায় আসছে। তবে তোমাদের শর্ট সিলেবাস হওয়াতে বোর্ড পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তেমন একটা আসে না, বাট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসবে, কারণ বিশ্ববিদ্যালয়ের শর্ট সিলেবাস মানে না। ওকে, এরপরে যাই, বাংলাদেশের আইনজীবী হওয়ার ন্যূনতম বয়স কত, বাংলাদেশের লয়ার হওয়ার, হ্যাঁ,
তোমরা দেখো না যে অনেকে ইউনিভার্সিটি থেকে ল নিয়ে পড়ে কি হয়, লয়ার হয়। হ্যাঁ, লয়ার হয় মূলত কয় বছর বয়সে, যে 21 বছর বয়স থেকে সেই পারমিশন দেওয়া হয় যে বাংলাদেশে ন্যূনতম 21 বছর বয়স। তার মানে 21 বছরটা মনে রাখবা। লয়ার হওয়ার বয়স কত বছর? 21 বছর। আচ্ছা, বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কত বছর লাগে বলো তো? প্রধানমন্ত্রী হইতে পারবে কত বছর বয়সে? তোমরা অনেকে হয়তো পারবে, অনেকে হয়তো পারবে না। প্রধানমন্ত্রী হওয়ার জন্য কত বছর লাগে বলো তো? এরপরে যাও, বাংলাদেশের সংবিধানের নাম কি? হ্যাঁ, বাংলাদেশের সংবিধানের নাম কোনটা? বাংলাদেশের সংবিধানের নাম কি? বাংলাদেশ সংবিধান, সংবিধান বাংলাদেশের সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান নাকি প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বলো তো? হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান না বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান নাকি বাংলাদেশের সংবিধান? কোনটা? উত্তর কোনটা? 42-এর কোনটা? অলরেডি তোমাদেরকে আমি 42টা এমসিকিউ পড়িয়েছি 55 মিনিটে। কত মিনিটে? 55 মিনিটে। 55 মিনিটে তোমাদেরকে 42টা এমসিকিউ পড়িয়েছি। আমি জানি যে এখানে এর বাইরে যে আলোচনাগুলো করেছি তোমাদের সেগুলো কাজে আসবে। তোমাদের অনেকে হয়তো উত্তর করেছে অলরেডি। 42-এর মধ্যে উত্তর করেছে গ। গ হবে গণপ্রজাতন্ত্রী। গণপ্রজাতন্ত্রী বানানটা তো ভুল, তাহলে এটা কেন হবে? এটা তো হবেই না। বাংলাদেশের সরকার, বাংলাদেশের সংবিধান হবে। ঠিক আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তোমরা যারা ভুল উত্তর দিয়েছো তোমরা নিজেদেরকে সংশোধন করে নাও। আচ্ছা, বাংলাদেশ সরকারের নাম কি বলো তো? বাংলাদেশ সরকারের নাম তোমাদেরকে এটা আমি কুইজে দিয়েছিলাম কত টি শার্ট বিজয়ের জন্য। বাংলাদেশের সরকারের, বাংলাদেশের বাংলাদেশ সরকারের নাম, দেশের হবে না, বাংলাদেশ সরকারের নাম। বাংলাদেশ সরকারের নাম কি? অনেকে হয়তো ভুল উত্তর দিবে। বাংলাদেশ সরকারের নাম কি? আবার অনেকে পারবে। ঠিক আছে, মুজিবনগর সরকারের শপথ বাক্য কে পাঠ করান? তোমরা জানো যে মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 10 এপ্রিল 1900 কত সালে? 10 এপ্রিল 1971 সালে গঠিত হয়েছে। 17 এপ্রিল 1971 সালে এই মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। যে তোমরা মেহেরপুরের যে মুজিবনগর, এই যে মেহেরপুরের মুজিবনগর মনে রাখবা, মেহেরপুরের কি মুজিবনগর। এই মুজিবনগর সরকার হচ্ছে বাংলাদেশের অস্থায়ী সরকার। কি অস্থায়ী সরকার বলা হয় এটাকে, প্রবাসী সরকারও বলা হয়। তো এই মুজিবনগর সরকারের যে শপথ বাক্য পাঠ করানো হয়, গঠিত হয়েছিল 10 এপ্রিল। 17 এপ্রিল হচ্ছে 1971 সালে কি করা হয়? শপথ বাক্য। অধ্যাপক ইউসুফ আলী সাহেব। কে? অধ্যাপক ইউসুফ আলী সাহেব। আওয়ামী লীগ সরকার, আমি জানতাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আচ্ছা, উত্তর হয়েছে অনেকের গণপ্রজাতন্ত্রী। শেখ হাসিনা উত্তর দিয়েছে, অনেকে আওয়ামী লীগ উত্তর দিয়েছে। আমি জানতাম তোমরা এমন কিছু একটা করবা। ভাগ্য ভালো যে তোমরা অন্য কিছু বলো নাই, উবাইদুল কাদেরকে ডেকে নিয়ে আসো নাই বা উবাইদুল কাদেরের কথা বলো নাই। ঠিক আছে, ওকে, যাই হোক, এখানে তোমরা অনেকেই খুবই ইন্টারেস্টিং উত্তর দাও, এগুলো আমার ভালো লাগে। তোমরা কমেন্টস করো, উত্তর দাও, এবং এটা আমার চাওয়া। কাজী তাফাজ্জুল হোসাইন সঠিক উত্তর দিয়েছেন, সামিহা সঠিক উত্তর দিয়েছে, অধ্যাপক ইউসুফ, ওকে সরি, এখানে কাজী তাফাজ্জুল সঠিক উত্তর দিলেও সঞ্জিত শাহ ভুল উত্তর দিয়েছে। সাদ ইসলাম প্রিয়া, টি শার্ট কবে পাবো? তোমাদের টি শার্ট বানাতে দিছি, ঠিক আছে, বানাচ্ছে। কারিগর বেঁচে থাকলে তোমরা পাবা, মরে গেলে তোমরা হয়তো আরও কিছুদিন পরে পাবা। ঠিক আছে স্যার, আমি গোল্ডেন বেসের স্টুডেন্ট। তৌফিকা মিম, গোল্ডেন বেসে আমি তোমাকে কখনোই দেখি নাই, আমি এই পর্যন্ত কয়েকদিন ক্লাস নিয়েছি। এলিনা তানজিম, ওকে, আজকে ভর্তি হলে সেটা ভিন্ন বিষয়। অনেকেই ভর্তি হচ্ছে, তোমরাও ভর্তি হয়ে যাবা যারা এখনো ভর্তি হও নাই। বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদর্শনের অধিকার প্রদান করা হয়? যেহেতু তোমাদেরকে পড়াচ্ছি যে বাংলাদেশের সংবিধানে মহামান্য রাষ্ট্রপতি, দেখো, যে কোনো আসামিকে, মানে যে কোনো আসামি তার যখন শাস্তি হয়ে যায়, আসামির যখন কি হয়ে যায়, শাস্তি হয়ে যায়, একমাত্র একজন ব্যক্তি সেই শাস্তি ক্ষমা করতে পারেন, সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। আচ্ছা, বর্তমান রাষ্ট্রপতির নাম কি বলতো? বর্তমান মহামান্য রাষ্ট্রপতির নাম কি? তোমরা আসলে কতটুকু দেশ সম্পর্কে এবং দেশের রাষ্ট্রের ব্যবস্থা সম্পর্কে জানো সেটা একটু আমি জানতে চাই, যে মহামান্য রাষ্ট্রপতির নাম কি? ঠিক আছে, তোমরা একটু বলো যে মহামান্য রাষ্ট্রপতির নাম কি। ওকে, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সেই পাওয়ার দেওয়া হয়েছে? ক্ষমা প্রদর্শনের, শাস্তিকে ক্ষমা দেওয়া বা শাস্তি, মানে যাকে শাস্তি, যেমন ধরো ফাঁসি যখন হয়ে যায় কারো, তো ফাঁসি না দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে গিয়ে ক্ষমা চায় অনেকে। ঠিক আছে, আবার অনেকে চায় না, অনেকের ইগো আছে, বা অনেকে বলে যে আমি উন্নত মমশির, আমি কারো কাছে মাথা নত করবো না। এটার পরে তো 49 নম্বর অনুচ্ছেদে সেই সুযোগটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। ঠিক আছে, উবায়দুল কাদের বলেছে, শাহাবুদ্দিন বলেছে প্রধানমন্ত্রী হতে কত বছর লাগে স্যার? হ্যাঁ, এটা তোমরা অনেকেই হয়তো, শাহাবুদ্দিন, উবায়দুল কাদের, ইন্টারেস্টিং না? শাহাবুদ্দিন রাষ্ট্রপতির নাম। আচ্ছা, শাহাবুদ্দিন কি তোমার বন্ধু না ভাই? হ্যাঁ, নাকি তোমার ছোট ভাই? বলো, তোমার বন্ধু না ভাই?
এই শাহাবুদ্দিন বলতেছে যে তোমরা সবাই মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, শুধু শাহাবুদ্দিন না, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, ঠিক আছে, মোহাম্মদ শাহাবুদ্দিন। আচ্ছা, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হচ্ছে বর্তমান বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। এরপরে যায় আমরা এখন ডিরেক্ট চলে আসছে হচ্ছে অধ্যায় ভিত্তিক, ঠিক আছে। আমি তোমাদের অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, তোমাদের প্রায় 58 মিনিট হয়ে গেছে। আমি তোমাদের 2-1টা এমসিকিউ হইতো বা এখানে আর কন্টিনিউ করব। আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করে দিব, অর্থাৎ আমরা নেক্সট ক্লাস থেকে অধ্যায় ভিত্তিক আলোচনা করব। তার মধ্যে যেহেতু এতক্ষণ ধরে আমরা সিভিক্স নিয়েই আমরা আলোচনা করেছি, অর্থাৎ পৌরনীতি নিয়েই, দেখো সিভিক্স এই বিষয় নিয়েই আমরা আলোচনা করেছি, পৌরনীতি। আচ্ছা তোমরা বলো তো এই সিভিক শব্দটি কোন ভাষার শব্দ? হ্যাঁ, কোন ভাষার শব্দ? উত্তর বলো, তোমরা বলো। এগুলো বাদ দাও, অর্থ বাদ দাও, এটার অর্থ বলো, এটা কোন ভাষার শব্দ বলো। যদি এটা বলতে পারো তাহলে বেশ, আর যদি বলতে না পারো তাহলে আচ্ছা। মহামান্য রাষ্ট্রপতি নীল পাখি বলেছে, মালিহা মেহজাবিন, ওকে। ফাহমিদা আলম, ওকে। 45-এ চলে গেছি আমরা, গ উত্তর দিয়েছে। উত্তর যারা গ এর উত্তর তো হবে, তোমরা জানি যে সামিহা উত্তর দিয়েছেন, এবং বিতি নাগরিক, সঞ্জিত শাহ। আমি যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর নাই, আমি যেটা জিজ্ঞেস করিনি সেটার উত্তর দিচ্ছ তোমরা, ঠিক আছে। নীল পাখি ইংরেজি, সাকিব ল্যাথিন, মাহমুদ সাদমান ল্যাথিন। পিডিএফ কোথায় পাবো? সঞ্জিদা ইসলাম, পিডিএফ আমি, তোমরা যারা এমসিকিউ ক্লাসগুলো শেষ পর্যন্ত করবে তোমাদেরকেই হচ্ছে পিডিএফগুলো দেওয়া হবে। সুতরাং এমসিকিউ ক্লাস এটা সিরিজ আকারে চলবে। একদিন তোমাদেরকে পিডিএফটা আমি শেষ হয়ে গেলে, কোর্স শেষ হয়ে গেলে ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ লিঙ্ক সব একসাথে দিব, ঠিক আছে। ল্যাথিন বলেছে, ল্যাথিন এই ল্যাথিন তোমরা যারা বলতেছো না, তোমরা পরীক্ষার খাতায় গিয়ে ল্যাথিন লিখে দিয়ে আসিও, কেমন? তখন বাসায় এসে মনে মনে ফুটফুটে হয়ে একদম হচ্ছে আনন্দ উদযাপন করবা, আমার এতটা হয়েছে, এইটা হয়েছে, সেটা হয়েছে, প্লাস পাবো। হ্যাঁ, আসলে যে তোমরা ভুল উত্তর দিয়ে আসছো সেটা তোমরা কেউই জানো না, কারণ সিভিক্স এটা ইংরেজি প্রতিশব্দ, বা পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, ইংরেজি প্রতিশব্দ। তাহলে সিভিক্স এটা ইংরেজি শব্দ। আর এখানে যে সিভিস এবং সিভিটাস এই দুইটা হচ্ছে ল্যাতিন শব্দ, মনে রাখবা। এই দুইটা কি শব্দ? ল্যাতিন শব্দ। আর সিভিসের অর্থ হচ্ছে কি? নাগরিক, এখানে এই যে নাগরিক। আর সিভিটাসের অর্থ হচ্ছে কি? নগর, রাষ্ট্র। তাহলে উত্তর হচ্ছে কোনটা? গ, ঠিক আছে। ওকে 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 তাহলে আজকের মতো তোমাদের এইটুকুই আমি রাখছি। এবং তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে, প্রতিদিন যে শিডিউলে ক্লাসগুলো আমি নিচ্ছি, সোমবার 9টা 30 মিনিট এবং মঙ্গলবার 9টা 30 মিনিট। সত্যি কথা বলতে আমি সন্ধ্যা থেকে কিছু খাইনি, কারণ হচ্ছে তোমাদের ক্লাস একটা না, আমার গোল্ডেন বেসে ক্লাস, এরপরে র্যাপিড বেসে ক্লাস, হ্যাঁ, হালকা নাস্তা করেছি, এটা দিয়ে আসলে পেট মানতেছে না। আজকের মতো তোমাদের এইটুকুই বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। তোমাদের ক্লাস কেমন লেগেছে এবং তোমরা নিয়মিত ক্লাস করতে চাও কিনা সেটাও আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই। অনেক অনেক ধন্যবাদ জাইমা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা আছো বলেই আমরা এই ক্লাসগুলো নিতে পারতেছি, আমাদের পড়াতে ভালো লাগে। এবং আমরা এখানে একটা বিষয় হচ্ছে কি, যে অনেকগুলো প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে দেশে বিভিন্ন প্রান্ত থেকে, কিন্তু স্টুডেন্টরা দিশেহারা, আসলে কোথায় ক্লাস করবে, কিভাবে করবে, কার মাধ্যমে করবে, কে পড়াচ্ছে সেটা বিবেচনা নাই। হ্যাঁ, তোমাদের ইমিডিয়েট সিনিয়ররাই এসে ক্লাস করাচ্ছে তোমাদেরকে। হ্যাঁ, তোমরা জেনে অবাক হবে, এরকম প্ল্যাটফর্মও অলরেডি কিন্তু আছে, যে তোমাদের ইমিডিয়েট সিনিয়র ইউনিভার্সিটিতে চান্স পাইছে, মানে সেই এসে তোমাদের মাস্টার হয়ে গেছে, ঠিক আছে। আমরা অনার্স শেষ করার পরেও আমরা আত্মবিশ্বাস পাই না অনলাইনে ক্লাস করাতে। কেন? কারণ হচ্ছে অনলাইন এমন একটা জগৎ যে এখানে যে কিছু ভাইরাল হয়ে যেতে পারে, যে কিছু খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এখানে আসলে মানে প্ল্যাটফর্মগুলো দাঁড়িয়েছে, আমি সমালোচনা করছি না, পড়ানোর বিষয়টা এটা মানে আন্তরিকতার বিষয়, যে ভালো ছাত্র হলেই যে ভালো শিক্ষক হবে এমনটা নয়। ভালো শিক্ষক হওয়া যায় ভালো ছাত্রদেরকে মোটিভেট করার মাধ্যমে, ছাত্রদের মানে যেটা প্রয়োজন সেটা বোঝার মাধ্যমে। তো
তো তোমার কি প্রয়োজন সেটা আমাকে আগে বুঝতে হবে। এটা যদি আমি বুঝতে না পারি আমি কখনো ভালো শিক্ষক হতে পারবো না। আমি তোমার নিড যদি ফুলফিল করতে না পারি তাহলে ভালো শিক্ষক হতে পারবো না। এবং ভালো শিক্ষক হওয়ার জন্য আমি আসলে আসি নাই, ভালো গাইড দেওয়ার জন্য তোমাদের চেষ্টা করেছি। আমি তোমাদেরকে বলবো তোমরা ক্লাসগুলো করবা। পড়ালেখা প্ল্যাটফর্মে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিচ্ছন্ন ক্লাসগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। এখানে উল্টাপাল্টা কোনো কিছু আমরা শেয়ারও করি না, আমরা বলিও না, আমরা তোমাদেরকে বিপদে ফেলার জন্য, খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য কোনো চেষ্টাও আমাদের নাই, বরঞ্চ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। অনেক ভালো ক্লাস, পড়ালেখা পেজের ক্লাসগুলো সবচেয়ে বেস্ট। স্যার আপনি অনেক ভালোভাবে পড়ান। ওকে, থ্যাংক ইউ মাহমুদা। আরও যারা যুক্ত হয়েছে আজকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ছিলে বলে আজকে এতক্ষণ পর্যন্ত আমি ক্লাসগুলো কন্টিনিউ করতে পেরেছি। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস হবে তোমাদের শুক্রবার, যদি সুস্থ থাকে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। এই আমার নাম জানতে পারতেছে না, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল, ঠিক আছে।